মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত, কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক, সতর্ক অবস্থানে বিজিবি। ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ, জানালেন অর্থমন্ত্রী। সরকার মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বললেন বাণিজ্য মন্ত্রী। শাহজালাল বিমানবন্দর থেকে 61 কেজি স্বর্ণ চুরির ঘটনায় 3 বছরে একাধিক সংস্থার তদন্তের ফলাফল শূন্য, সামনে আসছে নতুন প্রশ্ন। এবং উদ্বোধনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা। নির্মাতা বালিশ কাণ্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ শমস। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে রেদওয়ান আহমেদ। কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার, অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা হয়েছে। সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা হয়। এতে টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি টেকনাফবাসী নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় তুলে আনা হয়। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত সরকারে রেখে যাওয়া টালমাটাল ও ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে দেশকে সম্ভাবনার দিকে নিয়ে যাবে নতুন বাজেট, যার মাধ্যমে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। জানান, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সুষম বাজেট দেশের উন্নয়ন কার্যক্রম গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টিসহ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এত বড় একটা বাজেট একটা কঠিন সময়ে, যে আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে। এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব। স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সকালে সিলেটে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকার মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে লক্ষ্যেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, প্রয়োজন নির্ধারণ ছাড়াই অবকাঠামো নির্মাণের কারণে অনেক হাসপাতাল ও ভবন পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তাই শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এই সরকার যে সেক্টরগুলির উপরে এমফেসিস দিয়েছে, কয়েকদিন আগে যে বাজেট ঘোষণা হলো, বেশি বেশি ইনভেস্টমেন্ট টু ডেভেলপ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো মোর অ্যান্ড মোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড এডুকেশন। স্বাস্থ্য খাতে দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগের সত্যতা পেলে চাকরিচ্যুতির হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, সততার সাথে কাজ করতে হবে, বন্ধ করতে হবে দুর্নীতি আর ঘুষ বাণিজ্য। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টারের পরিকল্পনা রয়েছে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে চলতি বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাইছে সরকার। 1 জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিষয়টি না। কাজ করতে হবে সততার সাথে, শৃঙ্খলার সাথে, নিয়মানুবর্তিতা ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। নোয়াখালী লক্ষ্মীপুর রেললাইন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি শীঘ্রই অনুমোদন পাবে। রেললাইন চালু হলে চন্দ্রগঞ্জ সহ লক্ষ্মীপুর জেলার মানুষ সরাসরি এর সুফল ভোগ করবে। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মন্ত্রী জানান, আধুনিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নতুন একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মেধা বিকাশে সহায়ক হবে। রেল লাইনের অনুমোদনও আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এই রেল লাইনের কারণে এখানে পণ্য পরিবহন অথবা আমার আপনার যাতায়াতের জন্য বিশেষ যে সুবিধা, এটা গত 1 বছর আগেও আমরা এইভাবে চিন্তা করি নাই, কিন্তু আজকে লক্ষ্মীপুরের মানুষ এই সুবিধাটা পাওয়া শুরু করতে যাচ্ছে। প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের প্রশিক্ষণ সহ যাবতীয় কারিগরি সহায়তা দিতে কাজ করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এসব সেবা দেওয়ার নামে অনিয়মের তথ্য মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। কেয়ার গিভিং নামে আমরা একটা প্রফেশনে চলে যাচ্ছি, ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং, যেখানে আমরা তাদেরকে ট্রেন আপ করবো এবং ল্যাঙ্গুয়েজও ট্রেন আপ করবো। এবং আপনাদের এখানেও TTC হবে, যেখানে আপনারা যে বিদেশে চাকরির জন্য যাতে আপনারা ল্যাঙ্গুয়েজের মনে করেন অ্যারাবিক বলেন, বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ইংরেজি তো শিখতেই হবে, কোনো না কোনো একটা থার্ড ল্যাঙ্গুয়েজে যেতে হবে। এই বেকারত্ব যদি ঘুচাতে হয় তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে এই ট্রেনিং, এটাও কিন্তু আমরা সমাজ কল্যাণ থেকে আমরা করব। নির্মাণের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের মিলনায়তনের ঢালাই করা ছাদ ধসে পড়েছিল। এবার নির্মাণাধীন হল ব্যবহারের জন্য কর্তৃপক্ষকে হস্তান্তরের আগেই বিভিন্ন দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ভবনটি নির্মাণ কাজ করছে রূপপুরে আলোচিত বালিশকাণ্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স অ্যান্ড কোম্পানি। নতুন করে ভবনে ফাটল দেখা দেয়ায় শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ আসে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। প্রকল্পে ৭০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট বিজয় ৭১ হল নির্মাণ কাজ পায় রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত মজিদ সন্স। ৩ দফা মেয়াদ বাড়ানোর পর গত ডিসেম্বরে হলটি হস্তান্তরের কথা থাকলেও নির্মাণ কাজ শেষ হয়েছে ৯৫%। এদিকে হলটি হস্তান্তরের আগেই বিভিন্ন দেয়ালে ফাটল দেখা গেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করার দাবি তাদের। তো এর মধ্যেই ৬ষ্ঠ ব্লকের ৯ তলা এবং ১০ তলায় বড় ধরনের ফাটল দেখা গিয়েছে। যেহেতু ফাটল দেখা দিচ্ছে, কাজের মান নিয়ে তো প্রশ্ন থাকবেই। এই হল উদ্বোধনের আগেই যেহেতু এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আমাদের নিরাপত্তাহীনতাকে আরো বেশি বাড়িয়ে দেয়। এটা তো আর ভাঙা যাবে না বিল্ডিং। আপাতত এটা যে কিভাবে মেরামত করা যায়, কিভাবে কি করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের কাছে জানতে চাইলে তারা জানায় হস্তান্তরের আগে মেরামত করে দেয়া হবে। রিপেয়ার তো করতেই হবে, মানে এটা তো আর্থওয়ার্কের জন্য হোক বা এটা তো স্ট্রাকচারাল ক্র্যাক না, এটা তো ওয়ালে ক্র্যাক, ওটা তো রেগুলার সেফটি নিয়ে কোনো ইস্যু নেই। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি আতঙ্কগ্রস্ত হতে হয় বা এটা ডেপথ কতখানি জানতে হয়, তাহলে এটা প্রকৌশলী কিংবা এই জাতীয় যারা বিশেষজ্ঞ তাদের কাছে জানতে হবে। এখনো ওখানকার কাজ চলমানই আছে। আমরা যখন ফুললি হ্যান্ড ওভার নিব, তো সেক্ষেত্রে আমরা এই সব কিছু যে ছোটোখাটো হোক কিংবা কী অবস্থা কোথায় আছে সেগুলো আমরা দেখে ব্যবস্থা নেব। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ভবনের মিলনায়তনের ছাদ ঢালাই শেষ হতেই ধসে পড়েছিল। এতে আহত হয়েছিলেন ১২ শ্রমিক। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে সুপেয় পানির সংকটে সাতক্ষীরার উপকূলবাসী। নদী ভাঙন, লবণাক্ততার বিস্তার এবং বিস্তীর্ণ মৎস্য ঘেরের কারণে ভূগর্ভস্থ পানিও হয়ে উঠেছে ব্যবহার অনুপযোগী। ফলে পানির জন্য প্রতিদিনই সংগ্রাম করছে উপকূলের হাজারো পরিবার। সুপেয় পানির জন্য এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার হাজারো পরিবারকে। ২ দশকেরও বেশি সময় ধরে সুপেয় পানির এমন সংকটে ভুগছে এই 2 উপজেলার মানুষ।
একে তো জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন এবং লবণাক্ততায় নষ্ট হচ্ছে খাবার পানির বিশুদ্ধতা, তার উপর মৎস্য ঘেরে লোনা পানি উত্তোলনে নষ্ট হচ্ছে মিষ্টি পানির পুকুরগুলো। ফলে জীবন বাঁচাতে প্রতিদিন দীর্ঘপথ পাড়ি দিয়ে পানি সংগ্রহে যেতে হয় স্থানীয়দের। এদিকে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার রেইন ওয়াটার প্রকল্পের সুবিধা চালু থাকলেও স্বজনপ্রীতি ও প্রভাবশালীদের আধিপত্যের কারণে প্রকৃত ভুক্তভোগীদের কাছে পৌঁছায় না বলে অভিযোগ উপকূলবাসীর। এমনকি পানি সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণে জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাম বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। যে সরকারি থেকে কিন্তু অনেক ধরনের, বিশেষ করে এই যে ডিপিএইচ যেটা জনপ্রকৌশলী থেকে যে ড্রামগুলো দিচ্ছে, এই ড্রামগুলো যারা ওই জনপ্রতিনিধিদের যারা হলো খুব কাছে, তাদের সাথে ভালো সম্পর্ক, তারাই পাচ্ছে। আমরা যা আয় করে যেটা টাকাটা পাই তাদের সংসার চালাতে পারি না, পানিও কিনতে পারি না, খুব কষ্ট হয়। এই যে পানিটা খাইয়ে লবণ পানি পেটের খোলে গড় গড় করে আম পড়ে, আর এই ঘাপা হচ্ছে, আর মহিলাকে তো অনেক কিছু সমস্যা, আর এই কলই নিলে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, বিশুদ্ধ পানি সংকট নিরসনে বিদ্যমান প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বা নতুন প্রকল্প গ্রহণ না হলে সংকট আরও বাড়বে। রেইন ওয়াটার ভিত্তিক যে প্রকল্পটি রয়েছে এটা তো আগামী ডিসেম্বরে শুরু হবে, তো এইটার পরে আরেকটা নতুন প্রকল্প খুব জরুরি ভিত্তিতে দরকার, কারণ রেইন ওয়াটার বৃষ্টির পানির এলাকায় সবচেয়ে লো কস্ট সমাধান এবং এটার কোনো বিকল্প নাই। তো এই প্রকল্পটি বর্ধন অথবা নতুন একটি প্রকল্প এলাকায় এই রেইন ওয়াটারের উপরে জরুরি ভিত্তিতে প্রয়োজন। এরই মধ্যে 99 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি অনুমোদন পেলে উপকূলে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট অনেকটাই কমবে এমন ধারণা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় আলম সাধুর ধাক্কায় রিপন হোসেন নামে এক পাখি ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এদিকে কুড়িগ্রামে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলার সন্তোষপুর আব্দুল বারিয়া সড়কের শাহ ব্রিক্স ইটভাটার সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন হোসেন পাখি ভ্যান নিয়ে আব্দুল বারিয়ার দিকে যাওয়ার সময় পথে শাহ ব্রিক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে রাখা ইটের উপরে আশ্রয় পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 4 জন। বন্যার পর নদী ভাঙনের তাণ্ডব শুরু হয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পারের অন্তত 40টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। ভাঙনের ঝুঁকিতে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামের চর ও নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর শুরু হয়েছে নদী ভাঙন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পারের অন্তত 40টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি। এরই মধ্যে সদর উপজেলার বানিয়াপাড়া, নাগেশ্বরীর বামনডাঙ্গা, চিলমারীর রানীগঞ্জ, উলিপুরের কালিরালগা, রাজারহাটের চতুরা, রামহরি ও পলাশপুর এলাকায় ঘরবাড়ি হারিয়েছেন শতাধিক পরিবার। নদীগর্ভে চলে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজার। এখানে এই চরের মধ্যে আরো 1-150 বাড়ি ছিল, এই 1-150 বাড়ি চলে গেছে। বর্তমান হাফ কিলোমিটার পড়ে আসছে। এরকম কিছু ভাঙে তাহলে রাজারহাট আমাদের থানায় গেতে সময় লাগবে না। কোথায় যাবে, কি করবে, কি খাইবে না খাইবে, মানুষের বিলায়ন হয়ে গেল, কোনো উপায় নাই। মানবেতর দিন যাপন করছেন বসতভিটা হারানো পরিবারগুলো। অভিযোগ, প্রতি বছর ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারালেও প্রতিরোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেই পানি উন্নয়ন বোর্ডের। আমাদের এলাকা বর্তমান ভাঙে যাচ্ছে, ওখানে পুরা তিস্তা নদী ওখানে আঘাত আনতেছে, আমাদের ওখানে কাজ হচ্ছে না। যে আমার নদী যেভাবে সমাধা করা যাবে, খরণ দিয়ে হোক, ব্লক দিয়ে হোক, সেই সমাধা আমার করে দিতে হবে। এখন নদী ঠেকাইতে কি করা হয় সেইটা সরকার ব্যবস্থা নিলে খুব ভালো হইতো। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, 30টি পয়েন্টে ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এর মধ্যে আমরা 30টি জায়গায় ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু করেছি। এর বাইরেও আমরা পর্যবেক্ষণে রেখেছি বাকি স্পটগুলো। পরবর্তীতে আমরা অবস্থা বুঝে সেখানেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পরবর্তী যদি পানি বৃদ্ধির কারণে আরও ভাঙন দেখা দেয়, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে আমরা সেখানেও জরুরিভাবে জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন করব। প্রতি বছর ভাঙনে বিলীন হয় ঘরবাড়ি, জমি জমা। এমন অনিশ্চয়তা থেকে রেহাই পেতে স্থায়ী সমাধান চান নদী পাড়ের বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।
নতুন ব্যবস্থাপনার অধীনে চাকুরিচ্যুতি ও বদলির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসের রাজশাহী অঞ্চলে কর্মরত এরিয়া ম্যানেজার ও এমপিওরা। এ সময় তারা রাজশাহী ডিপো অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন। সকালে নগরীর উপশহরে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসের ডিপোর সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন। তারা জানান, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠান জুড়ে সারা দেশে চাকুরিচ্যুতি ও বদলি বেড়েছে। এতে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ। তারা জানান, বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে তারা চাকরি করতে আগ্রহী নন। প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান তারা। একই সঙ্গে ফরমাইশি বা অযৌক্তিক বদলি না দিয়ে প্রয়োজনে সরাসরি অব্যাহতিপত্র দেওয়ার আহ্বান জানান। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মানিকগঞ্জে শিবালয়ে মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশপাশের মানুষ। অভিযোগ, এক যুগের কাছাকাছি সময় ধরে প্রতিকার চেয়েও মেলেনি সমাধান। এর কারণ, খামারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাইয়ের, আর নিজেদের বিধায় কোনো ধরনের গন্ধ নাকে আসে না প্রধান শিক্ষকের, এমনটাই দাবি তার। এটি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় থেকে মাত্র 100 গজ দূরে রয়েছে কয়েকটি মুরগির খামার। স্থানীয়দের দাবি, প্রায় 10 বছর ধরে এসব খামার থেকে ছড়িয়ে পড়া মুরগির বিষ্ঠার দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশও। আমরা এখানে ক্লাস করতে পারি না, এই ফার্মের জন্য অনেক দুর্গন্ধ আসে, আমরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই। মুরগি হওয়ার জন্য আমরা থাকতে পারি না, গন্ধে গরম পড়লে তো থাকতে পারি না গন্ধের চোটে। এসব খামার পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোথিকা রানী ঘোষের ভাই সুজিত ঘোষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো কার্যকর সমাধান পাননি তারা। এই ফার্মের গন্ধে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এই এলাকার অনেক লোকজন অনেকবার কমপ্লেন করছে। আমরা অভিযোগ দিচ্ছি, যদি প্রশাসন ম্যানেজ করে না তাহলে অভিযোগটা কার্যকর হইতো। তবে অভিযোগের সঙ্গে একমত নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর দুর্গন্ধে স্থানীয়দের ভোগান্তির কথা স্বীকার করলেও বিকল্প আয়ের পথ না থাকায় খামার চালিয়ে যাওয়ার কথা জানান প্রধান শিক্ষকের ভাই। বাচ্চাদের তেমন সমস্যা হয় না এবং গন্ধ ওইভাবে আসে না। আমার ভাই হোক আর বাবা হোক বা মা হোক, কোনোভাবে কিন্তু থাকা সম্ভব না হলে কিন্তু থাকতাম না আমরা। অতিষ্ঠ হইলেও এখন আমার তো আর আয় রোজগারের কোনো পথ নাই। আমি 2 বছর ধরে অসুস্থ। ওই যে আমার মহিলাই পালে, উনি আমার বাসায় রাখতেছে, বলা মানে লেখাপড়ার খরচ মানে যা হইতেছে উনি করতেছে। এদিকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম একটা আবেদন পেয়েছি। এটা হচ্ছে সায়েন্সের ইন্সপেক্টর হসপিটালের, তার কাছে সরেজমিন তদন্ত প্রতিবেদনের জন্য দেয়া আছে। যদি প্রতিবেদনে তথ্য প্রমাণিত হয় তাহলে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রশাসন বলছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান কবে হবে সেই উত্তরের অপেক্ষায় ভাকলা গ্রামের মানুষ। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে যৌথান বোম অস্ত্রসহ যৌথান বোম নামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সদস্যকে আটক করা হয়েছে। সকালে থানচির শেকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 3 দিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকরপাড়া থেকে KNF সদস্য যৌথান বোমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গাজীপুরের শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পোল্ট্রি খামারিরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে কয়েকশো খামারি মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পোল্ট্রির খাবার ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে, বাজারে তার চেয়ে কম দাম পাচ্ছেন। অথচ মধ্যস্বত্বভোগী ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে ভোক্তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এতে একদিকে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আবার খামারিরাও লোকসানে পড়ছেন। উৎপাদন খরচ না ওঠায় দেশের হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ডিমের বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। বরিশালে বাণিজ্যিকভাবে কাঁকরোল চাষে দিন বদলেছে অনেকের।
আধুনিক মাচা পদ্ধতিতে সবজি চাষ করে ভালো ফলন মিলছে। কম খরচে বেশি লাভ হওয়ায় জেলার অনেকেই এখন ঝুঁকছেন কাঁকরোল চাষে। মাচা জুড়ে ঝুলছে সবুজ রঙের সবজি কাঁকরোল। নৌকায় করেই আবার সে সবজি নিয়ে যাওয়া হচ্ছে বিক্রি করতে। এক সময় কেবল ঘরের আঙিনায় চাষ হলেও এখন বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে কাঁকরোলের মাচা। বরিশালের উর্বর দোআঁশ মাটিতে এখন বাণিজ্যিকভাবে ডানা মেলছে এই সবজির চাষ। বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকার কৃষক আনন্দমোহন স্বামী স্ত্রী মিলে 1 বিঘা জমিতে করেছেন কাঁকরোল চাষ, যেখান থেকে প্রতি সপ্তাহে 2 বার 5 মণ করে বিক্রি করেন কাঁকরোল। বিক্রি করি ধরেন 50 টাকা, গ্রামে পাইকার আসে, পাইকার দিয়ে মানে বিক্রি করি। কৃষি অফিসে এখানে আসেও না, কোনো পরামর্শও দেয় না, নিজে গতিবেগে চলতেছে। শুধু ব্রাহ্মণবাড়ি গ্রামেই নয়, হাটতা, মালিকান্দি সহ আশেপাশের কয়েকটি গ্রামের 500-র বেশি কৃষক মাচা করে করেছেন কাঁকরোল চাষ, দেখছেন লাভের মুখ। পাইকাররাও কেজি প্রতি 50 টাকা দরে কাঁকরোল কিনতে ছুটছেন এসব গ্রামে। আগামী ভাদ্র মাস পর্যন্ত চলবে ফসল উৎপাদন ও বেচাকেনা। মাটিটা উর্বর, তারপর এখানে একটু পানি কম হইলে তখন কাঁকড়টা ভালো হয় এবং কাঁকড়ের গ্লেসটা ভালো থাকে। এটা লাভজনক হয়েছে, এটা রিস্ক কম। বন্যার তলায় গেল দেখা যায় কাঁকরোল গাছ এটা তাড়াতাড়ি মারা যায় না। এদিকে কাঁকরোল চাষাবাদে উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহায়তায় কৃষকদের পাশে থাকার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের অনেক কৃষকরা এখন বাণিজ্যিক কৃষির দিকে অনেকে ঝুঁকছে, তো একটু উদ্যোক্তা পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ একটু মাঝামাঝি পর্যায়েও আছে। অবশ্যই পাশে থাকবো এবং আমরা যে আমাদের এসব সাহেব মাঠের উঠান বৈঠক করে কৃষকদের সাথে, তখন এই সময়ের উপযোগী হিসাবে তাদেরকে তথ্য দিবে। এবছর জেলায় 295 হেক্টর জমিতে হয়েছে কাঁকরোলের আবাদ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বরিশালের কাঁকরোল স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোমতি দেল ভাসানের খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করে রাখায় পানি প্রবাহ ব্যাহত হওয়া সহ নানা দুর্ভোগের অভিযোগ জানায় স্থানীয়রা। সকালে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন খালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় খালের অবৈধ দখলদারদের 14 দিনের সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, নইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। স্থানীয়রা জানান, খালটি দখলমুক্ত হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। মৌলভীবাজারের কোমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহককে টাকা ছিনতাই চক্রের হোতা সেলিম আহমেদকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে মৌলভীবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় পিবিআই। গেল 22শে জুন এক নারী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় তাকে ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ও চেক ছিনিয়ে নেয় একটি চক্র। মামলা দায়েরের পর ছায়া তদন্তে নামে পিবিআই। পরে চট্টগ্রাম থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির অন্তত 9টি মামলা রয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।